ধরা খাইছি খাইছে রে ভাই, ওই যে সামনে পুলিশ, ওই যে তাকাইছে তাকাইছে, এই খাইছি আজকে ধরা খাই গেছি রে ভাই। এই সামনে লরিটা ছাড়ার পরে আবার আমার আল্লাহ আল্লাহ জানে, আজকে আল্লাহ জানে ধরা খাই গেছে আজকে। বিদেশে আসলে পুলিশ দেখলে আমাদের একটা ভয় লাগে। আমাদের সামনের গাড়িটাই হচ্ছে পুলিশের গাড়ি ট্রাফিক সিগনালে। তো আমরা মূলত আজকে পুত্রাজাতে কাজে আসলাম। তো কাজ শেষ করে যখন যাইতে নিছি, ঠিক সেই মুহূর্তেই পুলিশের হাতে কেন হয়েছি এবং কি আমাদেরকে জরিমানা দেওয়া লাগছে। তো জরিমানা কত টাকা দেওয়া লাগলো, আসলে মূলত বিদেশে বৈধ থাকা সত্ত্বেও কিন্তু মানে পুলিশের কাছে ধরা খেলে, হ্যাঁ আমি অনেক বলা ঠিক না, টাকা দেওয়া লাগে। কিছু করার নাই, সব কিছু আছে, কাগজপত্র সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের দোষের শেষ নাই। তো হচ্ছে এই যে পুত্রাজাতে আমরা এখন আছি, পুত্রাজা ব্রিজের উপরে। এটা হচ্ছে পুত্রাজার পার্লামেন্ট। আসলে এটার মূলত এখানকার নাম কি সেটা আমি জানি না। তো আমরা পুত্রাজা সেকশন সিমলানে কাজ করছি, কাজ করে হইতেছে এখন যাইতেছি, ঠিক সামনেই হইতেছে পুলিশ আমাদেরকে আটকেছে। তো আমাদের একটু ভুল হয়েছে, আমরা দূর থেকে আসলে খেয়াল করতে পারি নাই। ভুলটা হইতেছে এরকম, আমরা যদি দূর থেকে খেয়াল করতে পারতাম তাহলে হয়তো বা আমরা অন্য রাস্তা দিয়ে চলে আসতে পারতাম। এখন বলতে পারেন ভাই পুলিশ দেখে ভয় পাবেন কিসের জন্য, আর অন্য রাস্তা দিয়ে চলে আসবেন কিসের জন্য? পুলিশ আসছে, সামনাসামনি দেখা করেন, তারপর দেখেন কি বলে। হ্যাঁ সব কিছুই ঠিক আছিল, সব কিছু ঠিক থাকার পরে যেটা হচ্ছে যে পুলিশ আমরা দেখছি, দেখার পরে কি হয়েছে, আমরা যখন ট্রাফিক সিগন্যালটা পার হয়েছি তখনই কিন্তু পুলিশ আমাদেরকে হরেন দিছে। তো হরেন দেওয়ার পর ড্রাইভার ছিল মালায়ও বয়স্ক। তো ভাবলাম যে ড্রাইভার যেহেতু মালায়ও বয়স্ক, আর বয়স্কদেরকে অনেক সময় ছাড় দেয়। তো আমরা বাইরে আসি, আমাদের কাছে কাগজপত্র আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, হ্যাঁ সব থাকা সত্ত্বেও যখন আমাদেরকে পুলিশ তাহান দিল বা ধরলো, আপনারা যারা মালয়েশিয়ায় আছেন তারা তো বুঝেন তাহান মানে কি। তো আমাদেরকে পুলিশ ধরার পরে প্রথমে ড্রাইভারের কাগজপত্র চেক করলো, তার লাইসেন্স, তার কোম্পানির কাগজ, মানে এই যে গাড়িটার যে কোম্পানি, সেই কোম্পানির কাগজ। তো ড্রাইভারের প্রশ্ন করলো যে তোমার তো এই কাজ না। ওনার যে কোম্পানির যে লাইসেন্স ছিল, ধরেন আপনার তার ছিল হলো আপনার সাইওরের টিপ মারার দেওয়ার জন্য, কিন্তু আমাদের হচ্ছে গ্রিল ওয়ার্কশপের মাল। তো ড্রাইভার বললো যে আমি এটা সেওয়া লরি, আমি তো এটা ভাড়ায় মারি, ভাড়ায় মারি, আমি যে কোনো কাজ করতে পারি। যাই হোক ভালো কথা, আমাদের পাসপোর্ট দেখলো। পাসপোর্ট দেখার পরে আমার যে প্রশ্নটা করলো, ইউ মানে কি যা সাইজে, আমি বলেছি যে ও আমার জিজ্ঞেস করতো তুই কই কাজ করো, আমি বলছি আমি তো এখানে কাজ করি। কয় তোর তো কনস্ট্রাকশনের বিষয়, তোর বিষয় কি? আমি গেলাম কনস্ট্রাকশনের। তো আমার বললো যে কনস্ট্রাকশনের বিষয়, তাহলে তুই এইখানে কি করস, এই লরির ভিতরে কি? আমি বললাম দেখ আমি তো ওই গ্রিল ওয়ার্কশপের কাজ করি। কয় তুই কনস্ট্রাকশনের কাজ করলে বাঙানোর কাজ করবি, বিল্ডিং এর কাজ করবি, তুই কি লেগে গ্রিল ওয়ার্কশপের কাজ করবি, তুই কি লেগে গাড়ির ভিতরে থাকবি? তো আমি তারে বললাম দেখ এটা আন্ডার কনস্ট্রাকশন, আমরা যে গ্রিল ওয়ার্কশপের কাজ করি এটা কনস্ট্রাকশনের আন্ডারে। তো ঠিক আছে ফাইন, উনি আমার আর কোনো সালা ধরলো না, মানে কি আমি আন্ডার কনস্ট্রাকশনের ভিতরে আছি, অর্থাৎ গ্রিল ওয়ার্কশপের কাজ, আর আমার ভিসা হচ্ছে কনস্ট্রাকশনের। যদিও আমি এজেন্ট বিষয় বা অনেকে ফ্রি বিষয় সব বোঝেন, এজেন্ট বিষয়ে আমি কাজ করি, বাইরে কাজ করি, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি। হ্যাঁ এখন এই মেন পয়েন্টটা আসেন, সেই পুলিশ আমাকে বলতেছে তোর কোম্পানি আলাদা, লরির কোম্পানি আলাদা। মানে আমি গ্রিল ওয়ার্কশপের কাজ করছি, আমি মানলাম তুই কনস্ট্রাকশনের কাজ করস, এখন তুই যে লরিতে উঠছস, যে লরিতে তুই আসস, সেই লরির কোম্পানি আলাদা, এর তোর কোম্পানি আলাদা। তো লরিওয়ালা বলতেছে দেখ আমি তো ওদের বসেরই টিপ মারি, ভাড়ায় ভাড়ায় চালাই, তো ওরা আমার লরি ভাড়া নিছে, অর্থাৎ আমি কিন্তু রাইট, লরি ভাড়া নিতেই পারে আমার বসে, আমার বসের একটা লরি থাকতে পারে, 5টা লরির ব্যবহার করে 5টা লরি ভাড়া নিতে পারে, কিন্তু সে মানে না, সে বলতেছে না ঠিক আছে তোর কোম্পানির সাথে এই কোম্পানি মিলে নাই, তুই গাড়ি তোর। এবং আমার সাথে আরেকজন ছিল ফারুক, আপনারা অনেক সময় ফারুকের ভিডিওতে দেখছেন। তো ফারুকরে বলতেছে তোর কোম্পানিও আলাদা, এই লরিও আলাদা, এবং তোর মানে ওরও ভিসা কনস্ট্রাকশনের, কিন্তু তারপরেও আমাদেরকে পুলিশ ধরছে, যেটা বলে গাড়ি তোর। তো আমরা আসলে বাংলাদেশি ভাইরা যারা যারা আছেন জানেন যে মালয়েশিয়া অনেক সময় সেটেলমেন্ট হয়। তো আমি মনে মনে ভাবতেছি যে বুঝছি আজকে তো 4 নাস্তার টাকা নিবই, তো সেটেলমেন্ট করার জন্য কি বলা যায়। তো আমি আর কিছুই বলি নাই। যদি দেখতাম যে বাউ খারাপ তাহলে বলতাম যে বস বলে তোলং, অথবা মানে বলতাম যে দেখ আমার হেল্প করতে পারবি কিনা। আমি আসলে মালাই ভাষা এখানে ব্যবহার করতে চাইছিলাম না, কিসের জন্য, অনেক মালয়েশিয়ান এখানকার লোকাল লোকেরা আমার ভিডিওটা দেখতে পারে, তখন বলবো যে পুলিশে ঘুষ দিছে বা পুলিশ আমাদের থেকে টাকা নিছে। হ্যাঁ যাই হোক, সত্য কথা হইতেছে যে পুলিশ আমাদের থেকে টাকা নিছে। তো যাই হোক, আমাকে বললো যে ঠিক আছে তুই গাড়িতে উঠবি নাকি 100 টাকা দিবি তোরা দুজনে, মানে এখানকার 100 টাকা। এবার চিন্তা করে দেখেন, ডাইরেক্ট কথা বাদি ভাই, কোনো প্যাঁচ ঘোষ নাই। তো আমি এবারে বললাম যে দেখ আমরা তো সাধারণভাবে, আপনারা যারা মালয়েশিয়াতে আছেন বোঝেন যে পুলিশে ধরলে অনেক সময় একটু 4 নাস্তার টাকা দিয়ে মানে সাইরা আসা লাগে। পাশাপাশি কিন্তু অনেক সময় আছে যে আসলে এখানকার পুলিশ অনেক ভালো হয়, অনেক সময় যে কোনো টাকা পয়সা লাগে না, দেখে দেখে সাইরা দেয়। তো যাই হোক, আমাদের সাথে সেটা হয় নাই, আমাদেরকে হলো ধরছে এবং কি ডাইরেক্টলি বলছে যে 100 টাকা দে। তো আমি বললাম যে দেখ বস 50 টাকা নেই, আমরা তো এইমাত্র কাজের থেকে আসলাম, আমাদের কাছে ওইভাবে তো টাকা নাই, আমাদের বসও এই টাকা দিব না, যেহেতু আমাদের সমস্যা।
বললো না কোনো কথা নাই, হয়তো 100 টাকা দেন, তো গাড়ি ধরে বালাইতে নিয়ে যাবো, থানায় নিয়ে যাবো গা। তো চিন্তা করলাম ওর সাথে কথা বাড়ায় লাভ নাই, অনেকভাবে বুঝাইছি, সে কোনোভাবে বুঝতে রাজি না। সে কথা একটাই যে বেশি কথা কবি না, হ্যাঁ, জাঙ্গান বেচি কেরেতা ইউ মাসো কেরেতা। তখন চিন্তা করলাম যে না, খামাখা এদের সাথে কথা বাড়ায় লাভ নেই। পরে লাস্টে 100 রিঙ্গিত দিয়ে দুইজনে মিলে চলে আসলাম। তো এই হচ্ছে পরিস্থিতি। বিদেশে থাকলে পৃথিবীর সব দেশগুলো একরকম না। আমাদের বাংলাদেশে তো অনেক সময় আমাদের পুলিশ ভাইরা আছে, মানবিক পুলিশ, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, বিভিন্নভাবে মানুষদেরকে সহযোগিতা করে, বিভিন্ন হেল্প করে। আবার কিছু পুলিশ আছে যারা আসলে আপনার কোনো দোষ নাই, তারপর আপনার দোষ খুঁজবো আপনার থেকে অর্থ আদায় করার জন্য, বিভিন্ন হয়রানিমূলক কথাবার্তা বললে আপনার থেকে অর্থ নিব। তো ঠিক একইভাবে এই দেশেও আছে, এবং পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের পুলিশগুলো অনেক 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 ভালো। আমরা সবসময় ভাবতাম যে বিদেশের পুলিশ অনেক ভালো, কিন্তু পর্যায়ক্রমে এই মালয়েশিয়াতে না আসলে সেটা বুঝতাম না। ভালো মন্দ মিলে হ্যাঁ তারা ভালো, অরিজিনালি ভালো। ভালো না হইলে আসলে আমরাও কিন্তু ভুল, আমাদের কিন্তু দোষ আছে। যেমন মনে করেন আমি যদি আমার দোষটা দেখাই, দেখেন সত্যিকার অর্থে আমার ভিসা হচ্ছে এক কোম্পানির, আমি কাজ কিন্তু অন্য কোম্পানি করতেছি, এবং কি কোম্পানিতে অন্য কোম্পানিতে কাজ করতে হলে একটা সুরত নেওয়া লাগে, একটা লেটার নেওয়া লাগে, সেই লেটারটা দিয়া হচ্ছে কাজ মানে করা লাগে। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলেছি আমার যে চালা, আমি কিন্তু সেই কাজটা করি নাই। আর আমাদেরকে আজকে যে পুলিশটা ধরলো সে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে নাই যে সেই সুরত কই বা তুই অন্য কোম্পানি কাজ করো কিছুর জন্য, শর্টকাটে একটা কথা যে আমারে 4 নাস্তার টাকা দেয়। তো দেখেন এমনও সময় আসে আমাদেরকে পুলিশ ধরে ধরে আমাদের থেকে সুরত চায়, আমরা সুরত অনেক সময় দিতে পারি না, তখন আমরা নিজেরা হাইতে বলি বস মাছে মানা, বা বস আমরা কীভাবে কী করি একটু হেল্প কর, তোলন কর। হ্যাঁ, এই কথা বলার পর তারা কি করে, ওকে কীভাবে সেটেল করবি বল। তাই আমরা অনেক সময় বলে 20 টাকা রাখা, 20 টাকা কীভাবে, 20 টাকা কী হয়, 100 টাকা দেয়। তো আমরা মিন্তা নিন্দা করে আমরা 50 টাকায় অনেক সময় হই। তো এই যে দোষটা, এই দোষটা কিন্তু এক নম্বরে আমাদের ভাই। এখন আপনি কিন্তু বিদেশের পুলিশদেরকে খারাপ বলতে পারবেন না, বিদেশের মানুষদেরকে খারাপ বলতে পারবো না, মূল দোষই আমাদের। আমাদেরকে যে সাইরা দিতেছে এটাই হচ্ছে তারা আমাদেরকে হেল্প করতেছে। দেখেন এক নাম্বার যেটা, আমি ফ্রি ভিসার যদি বলি যে এজেন্ট ভিসা আমি কাজ করি, আমার বসের সাথে কথা, তুই বাইরে কাজ করবি, প্রত্যেক বছর এসে আমার কাছ থেকে ভিসা লাগাই নিয়ে যাবি, আর আমার এই বছর বছর এই 4000 রিঙ্গিত দিবি বা এত রিঙ্গিত দিবি, অনেকের সাথে আরও বেশি কন্ট্রাক্ট। তো সব মিলে যেটা হইতেছে যে আমরা এই ভিসাটা নিয়ে প্রত্যেক দিন আমাদের 15 টাকা কিন্তু ভিসার জন্য গণা লাগে, ঠিক আছে। 4000 4500 টাকা হলে প্রতিদিন 15 রিঙ্গিত আমার হচ্ছে ভিসার টাকার জন্য আমার গণতে হইতেছে। এটাকে আমরা যদি বলি ফ্রি ভিসা। তো তারপরে আমরা হয়তো বা চেষ্টা করি যে ভালো একটা কোম্পানিতে কাজ করার জন্য, বেতন আমরা কম পাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক কোম্পানিতে আছে অ্যাভারেজ মাসে 2500 রিঙ্গিত আসতেছে, কোনো কোনো কোম্পানিতে 5000 রিঙ্গিত আসতেছে, কোনো কোনো কোম্পানিতে 1500 রিঙ্গিত আসতেছে। তো আমি অ্যাভারেজ যেটা বললাম যে 2500 রিঙ্গিত প্রত্যেক মাসে পাইতেছে, এবং কি পাসপোর্টের খরচটা পর্যন্ত কোম্পানি দেয়, খাওয়া নিজের থাকা কোম্পানির। তো দেখেন, এবং কি বছর 2-3 বছর পর যদি বাড়িতে যায় তাহলে একটা টিকিটটা পর্যন্ত দেয়, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগ সুবিধা পাই না টোটালি। কিন্তু আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলি, আমি যে কোম্পানিতে কাজ করি আমাকে কিন্তু শুধু বেতন দেয়, শুধু পাসপোর্টের টাকা নাই, দেশে যাওয়ার সময় যে ছুটির টাকা সেগুলো নাই। তো এরকম অনেক সুযোগ সুবিধা আছে যেটা আমরা পাই না। এবং আমাদের যে সুবিধা, সবচেয়ে বড় সুবিধা, মনে করেন আমি বসের সাথে কাজ করতেছি, এই বসটা আমার কাছে পছন্দ হয় না, আমি কাজটা তুই অন্য জায়গায় যাবো গা, তাহলে বলে দেন ভাই আমি আপনার কাজ করুম না বস, আমি আপনার কাজ করুম না, আমি অন্য জায়গায় কাজ করবো, সে আমার কিছু বলার থাকবো না। আর যদি আমি কোম্পানির কাজ করতাম তাহলে কিন্তু এই কথাটা আমি ভুলেও বলতে পারতাম না, আর বইলেও কোনো লাভ নাই। এই কোম্পানির নামে পাসপোর্ট, এই কোম্পানির কাজ করা লাগবো, না করলে কিন্তু আমার খবর আছে, প্লাস আমাকে কিন্তু দেশে চলে যেতে হইব, আর নয়তো আমাকে অবৈধ হইতে হইব। আর এখন আমি এজেন্সির ভিসা নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু অবৈধ না, বৈধভাবে এই দেশে কাজ করতেছি। তো এটা হচ্ছে আমরা ফ্রি ভিসা যে বলি, ফ্রি ভিসার যে শুধু সুবিধা। আজকে অনেক দূরে একটু কাজে আসছি, এখানে আর কি বড় বড় টাঙ্কি, এই যে বড় বড় টাঙ্কিগুলো দেখতেছেন, আসলে এগুলো প্রায় 50 বছরের, যে ভবিষ্যতে 50 বছর পর কাজে লাগবে, 50 বছর আগে কিন্তু তারা প্ল্যানিং করে রাখছে। এই যে টাঙ্কিগুলো দেখেন, এরা কিন্তু এই টাঙ্কিগুলো এখন কোনো মানে সংকট নাই, কিন্তু ভবিষ্যতে 50 বছর পর এই সমস্ত জায়গায় যে পানির সংকট হইব, এই কারণে তারা বিভিন্নভাবে প্ল্যানিং করে রাখে। এই যে রাস্তাঘাট দেখতেছেন, রাস্তাঘাটের সামনে বিল্ডিং, হ্যাঁ, অনেক দূরে গেলে বিল্ডিং, এবং পাশে প্রচুর পরিমাণ জমিন কিন্তু খালি, কিন্তু তারা এইগুলো অনেক আগের থেকে প্ল্যানিং করে রাখছে। এই যে পাশে যে বাড়িগুলো দেখতেছেন ছোটো ছোটো, এই বাড়িতে আজকে আমাদের কাজ। তো যাই হোক, এরকম বিভিন্ন প্ল্যানিং যে ভবিষ্যতে কি হবে, এরকম প্ল্যানিং করে কিন্তু একটি
তৈরি করে, একটা প্রজেক্ট তৈরি করে বিদেশে। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে এরকম ঢাকার আশেপাশে বিভিন্ন প্রজেক্ট হইতেছে, যাদের দীর্ঘমেয়াদী যেই প্রকল্প, দীর্ঘ ভবিষ্যতের চিন্তা ভাবনা করে যে প্ল্যানিং, সেই প্ল্যানিং করে করতেছে। তো আমরা কিন্তু এখনও তারপরেও অনেক পিছানো, বিদেশ থেকে আমাদের দেশ কিন্তু এখনও পিছানো। হ্যাঁ, তারপরেও দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যদিও আমি বিদেশের অনেক সময় বিদেশে থেকে বিদেশের সুনাম বলি, আসলে এটা তারা প্রাপ্য। এই যে রাস্তাঘাট দেখতেছেন, এই যে এত সুন্দর সুন্দর তাদের পরিকল্পনার বাড়িঘর দেখতেছেন, হ্যাঁ, এটা এটা তারা অর্জন করতে পারছে। এই কারণে কিন্তু আমরা তাদের গল্পগুলো বলি, তারা যে ভালো, তাদের যে প্ল্যানিং ভালো, এই কারণে হচ্ছে এই কথাগুলো বলি। যাই হোক, সব মিলে সকলকে বলবো রাস্তাঘাটে বের হইতে হলে একটু সাবধানে বের হবেন। রাস্তাঘাট আসলে মূলত বিপদ আপদ বইলে আসে না। আর আমরা যেই জায়গাগুলোতে চলাফেরা করি, অনেক সময় ওই ওয়েজ ব্যবহার করে দেখি যে পুলিশ টুলিশ আছে কিনা, আসলে ওইভাবে অনেক সময় দেখা যায় না। তো আজকে যেটা হয়েছিল যে আমরা আসলে ওইটা কোনো কিছু খেয়াল করিনি, যদি একটু খেয়াল করতাম তাহলে কিন্তু আমাদের যে মুরব্বী ড্রাইভার গাড়ি চালায়, তারা কিন্তু বললে সে কিন্তু সোজা না যেয়ে বামে চলে যেতে পারতো। তো আমরা যেটা করছি যে ওইটা ওয়েজ দেখি নাই, না দেখার কারণে সামনে যে পুলিশ ছিল সেটা আমরা খেয়াল করতে পারি নাই। আর সবচেয়ে আরও বেশি সমস্যা হয়েছে, আমরা হইতেছে সামনে দাঁড়াইছি, মানে আমরা হইতেছে আপনার ওই ট্রাফিক লাইটের সামনে দাঁড়াইছি, আর পুলিশ হইতেছে আপনার মনে করেন একটা সামনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে তাহান দিছে, তাকে ধরছে, তার সাথে মনে করেন বিভিন্ন বিনচাং কথাবার্তা বলতেছিল। আর আমরা একদম ট্রাফিক লাইটের সামনে যা দাঁড়াইছি, লরিটা চলে গেছে এবং কি আমরা টার্গেটে পড়ে আছি গা। তো টার্গেটের পড়ার কারণে যেটা হয়েছে, যা আমাদেরকে হরেন দিছে, হরেন দেওয়ার পর আমাকে এবং আমার পাশে থাকা যে ফারুক ছিল, ফারুককে জিজ্ঞাসা করছে এবং ড্রাইভারকে জিজ্ঞাসা করে তারা সর্বশেষ কিন্তু আমাদের থেকে যে সেটেলমেন্ট বলেন বা কিছু টাকা নেন, টাকা নিয়ে কিন্তু তারা আমাদেরকে পরবর্তী সাইরা দিছে। তো আসলে এটা ভাগ্যে ছিল, রিজিকে ছিল। পরবর্তী আমাদের বস হচ্ছে সে টাকাটা দিয়ে দিছে। ওই যে দেখেন, এই যে সামনে ওই লরিটারে ধরছে যে আমাদের দিকে কিন্তু তাকানোর পরে এখন গাড়িতে উঠছে। কিন্তু আমরা যখন ট্রাফিকটা মানে সাইরা দিব ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনার মনে করেন আমাদেরকে আটকাইছে। তো আমি আসলে ক্যামেরাটা তখনই বন্ধ করেছি, কারণ পুলিশ দেখলে ঝামেলা করে। তো পরবর্তী সেটেল হওয়ার পর আর কি করার আছে। তো যাই হোক, এইরকমই আর কি, আসলে বিদেশটা এরকমই। তারপরও আমি মনে করি যে মালয়েশিয়াতে বিভিন্ন সময় আমাদেরকে তারা যে সহযোগিতা করে, তারা যে আমাদেরকে ছাড় দেয়, এটাই এদেরকে ধন্যবাদ জানাই। এবং সত্যিকার অর্থে সত্যি কথা যদি আমি বলি, তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষের সাথে যদি কম্পেয়ার করি, অন্ততপক্ষে মালয়েশিয়ার মানুষগুলো অনেক ভালো। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে যে অনেক সময় আমরা যেহেতু মুসলিম, আর মুসলিমের প্রতি হিংসা করি বেশি, যদিও আমাদের ধর্মে এরকম ছিল না। এক মুসলিম আরেক মুসলিমের ভাই এবং এক মুসলিম আরেক মুসলিমকে সহযোগিতা করবে, সেটা কিন্তু এখন আর করে না। যেমন মনে করেন আমরা বাংলাদেশে যারা কাজ করি, আমাদের বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য দেখলে এরা হচ্ছে অনেক সময় হিংসা করে। এটা হচ্ছে তাদের কিছু কিছু ব্যক্তিগত তাদের সমস্যা। এই সমস্যাটা তাদের অনেক। এবং কি আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে কিছু কাজের সেক্টর আছে, সেই কাজগুলো কিন্তু একান্তই তাদের হাতে। আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশই দেখবেন যে আরব দেশগুলোতে বড় বড় গাড়ি চালানোর দায়িত্ব কিন্তু আজনবীদের অথবা ফরেনিয়ারদের কিন্তু মানে লাইসেন্স পায়, বা লোকাল লোকেরা পায়। কিন্তু এই দেশে যেটা হইতেছে, এই লাইসেন্সগুলো কিন্তু শুধুমাত্র লোকাল লোকেদের জন্য, এই লাইসেন্সটা কিন্তু বিদেশি লোকেদেরকে তারা দেয় না। তো এরকম অনেক জায়গা আছে, সেক্টর আছে, যেখানে মনে হচ্ছে যে আপনার এখানকার লোকাল লোকেদের জন্য। আর এটা তো সরকারি নিয়ম। আর পাশাপাশি যেটা হয় যে অনেক সময় আমি বিভিন্ন মাধ্যম থেকে দেখি বা শুনি, জানি যে তারা হচ্ছে অন্য দেশিরা যদি কিছু করে তাহলে তাদের হিংসা লাগে, তাদের সহ্য হয় না যে ওরা এত টাকা কিসের জন্য কামায়। এটা হচ্ছে তার এক নম্বর সমস্যা। আর এছাড়া আমার কাছে অন্য কোনো সমস্যা মনে হয় নাই। তাদের সব কিছুই ঠিক আছে, তারা মানবিক, তারাও ভালো ব্যবহার করে, সব মিলে ঠিক আছে আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, সকলের প্রতি ভালোবাসা রইল, সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।